নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো। আজ তোমাদের শোনাবো সত্যজিৎ রায়ের পটলবাবু ফিল্ম স্টার গল্পটি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো শুরু করছি সত্যজিৎ রায়ের পটলবাবু ফিল্ম স্টার গল্পটি। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল আছো নাকি? হে, আগে হ্যাঁ, দাঁড়ান, আসছে। নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্য লেনে পটলবাবুর 3খানা বাড়ি পরেই থাকেন। বেশ আমোদে লোক। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘণ্টাখানেক। কেন? তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? আজ তো ট্যাগোরস বার্থডে। আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে লোকজন জড়ো করে দেয়। বললে কি জানি একটা ছবির একটা সিনের জন্য একজন লোক দরকার। যেরকম চাইছে, বুঝছো, বছর 50 বয়স, বেটে খাটো, মাথায় টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমায় হদিস দিয়ে দিলুম। বলছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকাল 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসাবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই। সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করবার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি। এ যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হে, হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো অভিনয় করেছো এককালে, তাই না? হ্যাঁ মানে না, বলার আর কি আছে। সে আসুক, কথা টথা বলে দেখি। কি নাম বললেন আপনার শালকের? নরেশ, নরেশ দত্ত। বছর 30 বয়স, লম্বা দোহারা চেহারা। 10টা সাড়ে 10টা নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবু গিন্নির ফরমাসগুলো ফেলে কালো জিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন। আর সন্ধব লবণের কথাটা তো বেমালুম ভুলেই গেলেন। এতে অবশ্যই আশ্চর্য হবার কিছু নেই। এককালে পটলবাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশাই বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারের পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাঁধা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর। এবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরোলো, পরাশরের ভূমিকায় শ্রী শ্রী তলাকান্ত রায়, ব্র্যাকেটে পটলবাবু। তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি। এমনও সময় গেছে এককালে। তখন অবশ্যই তিনি থাকতেন কাঁচরাপাড়ায়। সেখানেই রেলের কারখানায় চাকরি ছিল তার। 1934 সনে কলকাতায় হ্যানসন অ্যান্ড কিম্পলির কোম্পানিতে আর একটু বেশি মাইনের একটা চাকরি। আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসলেন। কটা বছর কেটেছিল ভালোই। আফিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবু সবে একটা পাড়ার থিয়েটার দল গর্ব করছেন। এমন সময় যুদ্ধের ফলে আফিসে হলো ছাঁটাই। আর পটলবাবুর 9 বছরের সাধের চাকরিটি কর্পূরের মতো উবে গেল। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর। গোড়া একটা মণিহারি দোকান দিয়েছিলেন, সেটা বছর 5 চলে উঠে যায়। তারপর একটা বাঙালি অফিসে কেরানিগিরি করেছিলেন কিছুদিন। কিন্তু বড়কর্তা বাঙালি সাহেব মিস্টার মেটারের ঔদ্ধত্য আর অকারণ চোখ রাঙানি সহ্য করতে না পারায় নিজেই ছেড়ে দেন সে চাকরি। তারপরে এই 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে কী না করেছেন পটলবাবু। কিন্তু যে অভাব, যে টানাটানি, সে আর কিছুতেই দূর হয়নি। সম্প্রতি তিনি একটা লোহালক্করের দোকানে ঘুরোঘুরি করছেন। তার এক খুড়তুতো ভাই বলেছেন সেখানে একটা ব্যবস্থা করে দেবে। আর অভিনয়, সে তো যেন আর এক জন্মের কথা। অজান্তে একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আবছা আবছা মনে পড়ে যায়, হেই আর কি। নেহাত পটলবাবুর স্মরণশক্তি ভালো, তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনও মনে আছে।
শুনো, পুনঃ পুনঃ গান্ডীব ঝঙ্কার, স্বপক্ষ আকুল মহারানী, যিনি শত পবন হুঙ্কার, পর্বত আকার গদা করিছে ঝঙ্কার বৃকোদর সঞ্চালনে। ওহ, ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। নরেশ দত্ত এলেন ঠিক 12:30টার সময়। পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাবার তোড়জোড় করছিলেন। এমন সময় দরজায় টোকা পড়ল। আসুন আসুন। পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভেতরে টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটিতে তাকে দিয়ে এগিয়ে দিয়ে বললেন, বসুন। না, বসবো না। নিশিকান্তবাবু আপনাকে আমার কথা বলেছেন বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্য খুব অবাকই হয়েছি। এতদিন বাদে আপনার আপত্তি নেই তো? পটলবাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আমাকে দিয়ে মানে চলবে তো? নরেশবাবু গম্ভীরভাবে একবার পটলবাবুর আপাতমস্তক চোখ বুলিয়ে বললেন, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কালই। কাল? রবিবার? হ্যাঁ, কোনো স্টুডিওতে নয় কিন্তু, জায়গাটা বলে দিচ্ছি আপনাকে। মিশন রো অ্যান্ড বেন্টিং স্ট্রিটের মোড়ের ফ্যারারি হাউসটা দেখেছেন তো? 7 তলা বিল্ডিং একটা। সেইটাই সামনের ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। ওইখানেই কাজ। 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার। নরেশবাবু উঠে পড়লেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পার্টটা কি বললেন না? পার্ট হলো কি আপনার একজন পেডিস্ট্রিয়ানের, মানে পথচারী আর কি। একজন অন্য মানুষকে বদমেজাজি পেডিস্ট্রিয়ান। ভালো কথা। আপনার গলাবন্ধ কোট আছে কি? তা আছে বোধ হয়। ওটাই পরে আসবেন। ডার্ক রং তো, বাদামি গোছের, গরম কিন্তু। তা হোক না। আর আমাদের সিনটাও শীতকালের, ভালোই হবে। কাল 8:30, ফ্যারাডে হাউস। পটলবাবুর ধাঁ করে আরেকটা জরুরি প্রশ্ন মাথায় এসে গেল। পার্টটায় ডায়লগ আছে তো? কথা বলতে হবে তো? আলবাত, স্পিকিং পার্ট। আপনি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা একটু আধটু। তবে শুধু হেঁটে যাবার জন্য আপনাকে কাছে আসবো কেন? সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডেস্ট্রিয়ান ধরে নিয়ে এলেই হলো। ডায়লগ আছে বই কি, এবং সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন। আসি। নরেশ দত্ত চলে যাবার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন, যা বুঝছি বুঝলে গিন্নি, এ পার্টটা হয়তো তেমন একটা বড় কিছু নয়। অর্থপ্রাপ্তি অবশ্য আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল কথা হচ্ছে থিয়েটারে আমার প্রথম পার্ট কি ছিল মনে আছে তো? মৃত সৈনিকের পার্ট। সে ফাঁ করে চোখ বুজে হাত পা ছড়িয়ে পড়ে থাকা। তার থেকে আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো? ওয়ার্ড সাহেবের হ্যান্ডশেক মনে আছে? আর আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মেডেল? হ্যাঁ, এ তো সবে সিঁড়ির প্রথম ধাপটি। বলো। হ্যাঁ, মান যশ প্রতিপত্তি খ্যাতি যদি বেঁচে থাকি ভবে, হে মোর গৃহিণী, এই সবই লোভিব আমি। পটলবাবু 52 বছর বয়সে হঠাৎ তিরিং করে একটা লাফ দিয়ে উঠলেন। গিন্নি বললেন, করো কি? কিচ্ছু ভেবো না গিন্নি। শিশির ভাদুরীর 70 বছর বয়সে চাণক্যের পার্টে কি লাফখানা দিতেন মনে আছে? আজ যে পুনর্যৌবন লাভ করেছি। গাছে কাঁঠাল গোফে তেল, স্বাদে কি তোমার কোনোদিন কিছু হয় না? হবে হবে, সব হবে। ভালো কথা, আজ বিকেলে একটু চা খাবো, বুঝেছ? আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক। পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07, তখন পটলবাবু এসপ্ল্যানেডে এসে পৌঁছলেন। সেখান থেকে বেন্টিং স্ট্রিট ও মিশন রো এর ফ্যারাডে হাউসে পৌঁছতে লাগলো আরও মিনিট 10। বিরাট তোড়জোড় চলেছে অফিসের গেটের সামনে। 3-4খানা গাড়ি আর বেশ বড়, প্রায় বাঁশের মতো তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ধারটা ফুটপাতের ওপর একটা তেপায়া কালো যন্ত্রের মতো কি জিনিস। তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে।
গেটের ঠিক মুখটাতে একটা তেপায়ার লোহার ডান্ডার মাথায় আরেকটা লোহার ডান্ডা আড়াআড়িভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত করছেন জনা ৩০ লোক, যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু। কিন্তু এদের যে কী কাজ সেটা ঠাকুর করতে পারলেন না। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবু কাউকেই চেনেন না। দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন অফিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলাবন্ধ খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল। গলার কলারের চারপাশ দিয়ে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু। এই যে অতুলবাবু, এই দিকে। অতুলবাবু? পটলবাবু ঘুরে দেখলেন অফিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু তাকেই ডাকছেন। নামটা ভুল করেছেন ভদ্রলোক। অস্বাভাবিক নয়, একদিনের আলাপ তো। পটলবাবু এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, আমার নামটা বোধহয় ঠিক নোট করা নেই আপনার, শ্রী তলাকান্ত রায়। অবশ্যই পটলবাবু বলেই জানে সকলে, থিয়েটারেও ওই নামেই জানত। ও, তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। 9 বছর হার্টসন ক্যাম্পলিতে চাকরি করেছেন, লেট হয়নি একদিনও, নট এ সিঙ্গল ডে। বেশ বেশ, আপনি এক কাজ করুন, ওই ছায়াটায় গিয়ে একটুখানি ওয়েট করুন, আমরা এদিকে একটু কাজ এগিয়ে নিই। তেপায়া যন্ত্রটার পাশ দিয়ে একজন বলে উঠল, নরেশ। স্যার? উনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার, ইনি, মানে ওই ধাক্কার ব্যাপারটা। ওহ, ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করো তো, শর্ট নেব। পটলবাবু অফিসের পাশেই একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা তিনি এর আগে কখনো দেখেননি। তার কাছে সবই নতুন, থিয়েটারের সঙ্গে কোনো মিলই নেই। আর কি পরিশ্রম করে লোকগুলো! ওই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানেই রাখছে একটি 21-22 বছরের ছোকরা। 20-25-এর ওজন তো হবেই যন্ত্রটার, কিন্তু তার ডায়লগ কই? আর আর তো সময় নেই বেশি। অথচ এখনও তাকে কি বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু, একবার তাকে গিয়ে বলা উচিত নয় কি? পার্ট ছোটই হোক আর বড়ই হোক, ভালো করে করতে হলে তাকে তৈরি করতে হবে সে পার্ট। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়। আজ প্রায় 20 বছর অভিনয় করা হয়নি যে। পটলবাবু এগিয়ে যেতেই একটা চিৎকার শুনে থমকে দাঁড়ালেন, সাইলেন্স! তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল, এবার শর্ট নেওয়া হবে। আপনারা দয়া করে একটু চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না। তারপর আবার সেই প্রথম গলার চিৎকার, সাইলেন্স, টেকিং। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। মাঝারি গোছের মোটাসোটা ভদ্রলোকটি তেপায়া যন্ত্রটার পাশেই দাঁড়িয়ে আছেন। গলায় একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনি কি পরিচালক নাকি? কি আশ্চর্য, পরিচালকের নামটাও যে তার জানা হয়ে ওঠেনি। এবারে পরপর আরও কতকগুলো চিৎকার পটলবাবুর কানে এলো। স্টার্ট সাউন্ড, রানিং, অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গেই পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে অফিসের সামনে থামল, আর তার থেকে একটি মুখে গোলাপি রং মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে অফিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, কাট! আর অমনি সাইলেন্স ভেঙে জনতার গুঞ্জন শোনা গেল। পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন, ছোকরাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, চঞ্চল কুমার। তত্তরিয়ে উঠছে ছোকরা, একসঙ্গে 4খানা বই অভিনয় করছে। পটলবাবু বায়োস্কোপ খুব কমই দেখেন, কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন 2-1 বার।
কটিবাবু বোধ হয় এই ছেলেটিরই প্রশংসা করেছিলেন সেই দিন। বেশ মেকআপ করেছে ছেলেটি। ওই বিলিতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলেই একেবারে কার্তিক ঠাকুর। কাঁচরাপাড়ার মনতোষ ওরফে চিনুর চেহারা কতকটা ওই রকমই ছিল বটে। বেড়ে ফিমেল পার্ট করত চিনু। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, আর পরিচালকটির নাম কি মশাই? ভদ্রলোক অবাক হয়ে বললেন, সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবি পর পর হিট করেছে। যাক, কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করতে গেলে, তাহলে মুশকিলে পড়তেন পটলবাবু। নরেশ এক ভাত চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিন, আপনার ডাক পড়ল বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না। আমার ডায়লগটা যদি এই বেলা দিতেন তো। ডায়লগ? আসুন আমার সঙ্গে। নরেশ তেপায়া যন্ত্রটার দিকে এগিয়ে গেল, পেছনে পটলবাবু। এই শশাঙ্ক! একটি হাফ শার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বলল, এই ভদ্রলোক ওর ডায়লগ চাইছেন, একটা কাগজে লিখে দে তো সেই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে গেল। আসুন দাদু। এই জ্যোতি, তোর কলমটা একটু দে তো, দাদুকে ডায়লগটা লিখে দি। জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটা লাল কলম বের করে শশাঙ্কর দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা পাতা ছিঁড়ে কলম নিয়ে তাতে কি জিনিস লিখে কাগজটা পটলবাবুকে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে লেখা রয়েছে আহ। আহ! পটলবাবুর মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে ভালো হতো। গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে। শশাঙ্ক বলল, দাদুজি ঘুম মেরে গেলেন? কঠিন মনে হচ্ছে? এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই যে একটা বিরাট পরিহাস। তার তো নিরীহ নির্বাদী মানুষকে ডেকে এনে এত বড় শহরে এত বড় রাস্তার মাঝখানে ফেলে রং তামাশা, এত নিষ্ঠুর কি হতে পারে মানুষ? পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেন বলুন তো? শুধু আহ, আর কোনো কথা নেই? শশাঙ্ক চোখ কপালে তুলে বলেন কি দাদু, এ কি কম হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট। বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট আপনি বলছেন কি? আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আমাদের এই ছবিতে আজ অবধি প্রায় 150 লোক পার্ট করে গেছে, যারা কোনো কথাই বলেননি, শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে হেঁটে গেছে। অনেকে আবার হাঁটেওনি, সেব দাঁড়িয়ে থেকেছে, কারোর কারোর মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকেও দেখুন না, এই যে ওরা সব শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টের পাশে। ওরা সবাই আছেন আজকের সিনে, কিন্তু একজনেরও একটিও কথা নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমারও, আজ কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা বুঝছেন। এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত রেখে বললেন, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চল কুমার হলেন এই অফিসের বড় চাকুরে। সিনটায় আমরা দেখাচ্ছি যে অফিসের একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন, অফিসে ঢুকছেন। ঠিক সেই সময়ে সামনে পড়ে গেছেন আপনি, একজন পেডেস্ট্রিয়ান, বুঝেছেন? লাগছে ধাক্কা, বুঝেছেন? আপনি ধাক্কা খেয়ে বলবেন আহ, আর চঞ্চল আপনার দিকে দিকপাত না করে ছুটে যাচ্ছে অফিসে। আপনাকে অগ্রাহ্য করাতে তার মানসিক অবস্থাটা ফুটে বেরোচ্ছে, বুঝেছেন? ব্যাপারটা কত ইম্পর্টেন্ট ভেবে দেখুন। এবার শশাঙ্ক এগিয়ে এসে বললেন, শুনলেন তো, যান এবার একটু ওই দিকটার দিকে যান, এদিকটায় ভিড় করলে কাজের অসুবিধা হবে। আরেকটা শর্ট আছে, তারপর আপনার ডাক পড়বে। পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন। ছাউনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আর দৃষ্টিতে দেখে আশেপাশে কেউ তার দিকে দেখছে কি না দেখে কাগজটা কুণ্ডলি পাকিয়ে নর্দমার দিকে ছুঁড়ে ফেললেন। আহ!
একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভেতর থেকে উপরে উঠে এলো। শুধু একটি মাত্র কথাও না, শব্দ, আহ! গরম অসহ্য হয়ে আসছে। গায়ের কোটটার মনে হয় যেন মনখানিক ওজন। আর দাঁড়িয়ে থাকা চলে না, পা অবশ হয়ে গেছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকটায় অফিসের দরজা সিঁড়ির ওপর বসলেন। 9:30 বাজে। করালিবাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় রবিবার সকালে। পটলবাবু নিয়মিত গিয়ে শোনেন, বেশ লাগে। সেখানেই যাবেন নাকি চলে? পেলে ক্ষতিটা কি? এইসব বাজে খেলো লোকের সংসর্গে রবিবারের সকালটা মাটি করে লাভ আছে কিছু? আর অপমানের বোঝাটাও যে বইতে হবে একসঙ্গে। সাইলেন্স! ধুর, নিকুচি করেছে তো সাইলেন্সের। যা না কাজ তার 32 গুণ ফুটুনি আর ভরম। তার চেয়ে থিয়েটারের কাজ। থিয়েটার। অনেককাল আগে একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠল। একটা গম্ভীর, সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক না কেন, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসাবে তোমার কর্তৃত্ব হবে সেই ছোট্ট পার্টির থেকেও শেষ রসটুকু নিগড়ে বের করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ। সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। পাকরাশি মশাই দিয়েছিলেন এই উপদেশ পটলবাবুকে। গগন পাকরাশি। পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি, অথচ দম্ভের লেশমাত্র ছিল না তার মনে। ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী। আরও একটা কথা বলতেন পাকরাশি মশাই, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল। সবাই নাগাল পায় না সে ফলের। যারা পায় তারাও হয়তো তার খোসা ছাড়াতে জানে না। কাজটা আসলে হলো তোমার অভিনেতার। তোমাকে জানতে হবে কি করে সে ফল পেড়ে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বের করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হয়। গগন পাকরাশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনা আপনি নত হয়ে গেল। সত্যিই কি তার আজকের পাঠটার মধ্যে কিছু নেই? একমাত্র কথা বলতে হবে আহ! কিন্তু একটি কথা বলেই কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? পটলবাবু বারবার নানান সুরে আহ কথাটাকে আওড়াতে লাগলেন। আওড়াতে আওড়াতে ক্রমে তিনি একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। ওই আহ কথাটাই নানান সুরে নানাভাবে বললে মানুষের মনের নানান অবস্থা প্রকাশ করছে। চিমটি খেলে মানুষ যেভাবে আহ বলে, গরমে ঠান্ডার শরবতে গিয়ে মোটেই সেভাবে আহ বলে না। এই দুটো আহ একেবারে আলাদা রকমের। আবার আচমকা কানে শ্বশুরি খেলে বেরোয় আরও আরেক রকমের আ। এছাড়া আরও কত রকমের আ রয়েছে। দীর্ঘশ্বাসের আ, তাচ্ছিল্যের আ, অভিমানের আ, ছোট করে বলা আ, লম্বা করে বলা আ, চেঁচিয়ে বলা আ, মৃদুস্বরে বলা আ, জড়া গলায় বলা আ, খাদে গলায় আ, আবার আটাকে খাদে শুরু করে বিসর্গটায় সুচ চড়িয়ে আহ! আশ্চর্য! পটলবাবু মনে হলো তিনি যেন ওই একটি কথা দিয়েই একটা আস্ত অভিধান লিখে দিতে পারেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি? এই একটা কথা যে একেবারে সোনার খনি, তেমন তেমন অভিনেতা তো এই একটা কথাতেই বাজিমাত করে দিতে পারে। সাইলেন্স! পরিচালক মশাই ওদিকে আবার হুঙ্কার দিয়েছেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছে ভিড় সরাচ্ছে। ছোকরাটাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুত পদে এগিয়ে গেলেন তার কাছে। আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভায়া? এত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এসব ব্যাপারে। আরও আধ ঘন্টাখানিক অপেক্ষা করুন। নিশ্চয় নিশ্চয় অপেক্ষা করব বই কি, আমি কাছাকাছিই আছি।
দেখবেন আবার, শটকাবেন না যেন। জ্যোতি চলে গেল। স্টার্ট সাউন্ড। পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে সময় পাওয়া গেছে কিছুটা। এরা এখন রিহার্সেলের বিশেষ ধার ধারছে না। তখন তিনি নিজেই নিজের অংশটা অভ্যেস করে নেবেন। গলিটা নির্জন, একে আপিস পাড়ার বাসিন্দা এমনিতেই কম, তাই রবিবার। যে কজন লোক ছিল সবাই ফ্যারাডে হাউসের দিকে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে। পটলবাবু গলা খাগড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের বিশেষ শব্দটির আয়ত্ত করতে আরম্ভ করলেন। আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেলে মুখে কীরকম বিকৃত হতে পারে, হাত দুখানি ঠিক ততখানি বেঁকে কীরকমভাবে চিতিয়ে উঠতে পারে, আঙুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কীরকম হতে পারে, এই সবই একটা কাঁচের জানলায় নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। ঠিক আধ ঘন্টা পরে পটলবাবুর ডাক এলো। এখন তার সামনে কোনো নিরুৎসাহের ভাব নেই। উদ্বেগ কেটে গেছে তার মন থেকে। রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা ও রোমান্স। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, সেই ভাব। পরিচালক বরেন মল্লিক পটলবাবুর কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ। বেশ, আমি প্রথম বলবো স্টার্ট সাউন্ড। তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিং চলবে রানিং। বলা মাত্রই ক্যামেরা চলতে আরম্ভ করবে। তারপর আমি বলবো অ্যাকশন। বললেই আপনি ওই থামের কাজটা থেকে এদিকে হেঁটে আসতে শুরু করবেন। আর নায়ক এই গাড়ির দরজা থেকে যাবে ওই অফিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতে এইরকম জায়গায় কলিশনটা হয়। নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে বলে আবার হাঁটতে শুরু করবেন। কেমন? পটলবাবু বললেন, একটা রিহার্সাল না। বরেনবাবু বাধা দিলেন, মেঘ করে আসছে মশাই, রিহার্সালের টাইম নেই। রোদ থাকতে থাকতে নেওয়া দরকার শটটা। কেবল একটা কথা, আবার কি? গলিতে রিহার্সাল দেওয়ার সময় পটলবাবু একটা আইডিয়া মাথায় এসেছিল, সেটা সাহস করে বলে ফেললেন। আমি ভাবছিলাম আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে, আর সেটা যদি পড়তে পড়তে ধাক্কাটাই খাই, মানে অন্য মানসিকতায় ভাবটা ফুটিয়ে তুলতে। বরেন মল্লিক তার কথাটা শেষ না হতেই বললেন, বেশ তো। ও মশাই, আপনার যুগান্তরটা এই ভদ্রলোকে দিন তো। এইবার এই থামের পাশে আপনার জায়গাটা গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। গুড, সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন। তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে দিয়ে বললেন, ওহো, 1 মিনিট। কেষ্ট, ভদ্রলোককে একটা গোপ দিয়ে দাও তো চট করে। ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কীরকম গোপ স্যার? ঝুপো না চারা দেওয়া, না বাটারফ্লাই? রেডি আছে সবই। বাটারফ্লাই চট করে দাও, দেরি করো না। একটা কালো বেটে ব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটা টিনের বাক্স থেকে একটা ছোট্ট চৌকো কালো গোপ বের করে আঠা দিয়ে লাগিয়ে পটলের নাকের নিচে সেটে দিল। পটলবাবু বললেন, দেখো বাবু, ধাক্কাধাক্কিতে খুলে যাবে না তো? ছোকরা হেসে বলল, ধাক্কা কেন, আপনি দারা সিংয়ের সঙ্গে কুস্তি করুন না, তাও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল। পটলবাবু টুক করে একবার নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যিই তো বেশ মানিয়েছে, তো খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না। সাইলেন্স। পটলবাবুর গোপ পড়া দেখে দর্শকের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বরেন মল্লিকের হুঙ্কারে সেটা থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তার দিকে চেয়ে আছেন। স্টার্ট সাউন্ড। পটলবাবু গলা খাগড়িয়ে নিলেন। 1, 2, 3, 4, 5। 5 পা আন্দাজ করলে পটলবাবুর ধাক্কার জায়গাটা পৌঁছে যাবেন। আর চঞ্চল কুমারীকে হাঁটতে হবে বোধ হয় 4 পা।
সুতরাং দুজনের সঙ্গে একসঙ্গে রওনা হয়। তাহলে পটলবাবু একটু বেশি জোরে হাঁটতে হবে, তা না হলে রানিং। পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন। 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে আটা বললে, অ্যাকশন। জয়গুরু। খচখচ খচখচ খন। পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালের ঠোকাঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞানশূন্য করে দিয়েছে, কিন্তু পর মুহূর্তেই একটা প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামলে নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় মিশিয়ে ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে আর শব্দটা উচ্চারণ করে কাগজটাকে সামনে নিয়ে আবার চলতে শুরু করলেন। কাট। ঠিক হলো কি? পটলবাবু গম্ভীর উৎকণ্ঠার সঙ্গে বরেনবাবুর দিকে এগিয়ে এলেন। বেড়ে হয়েছে, আপনি তো ভালো অভিনেতা মশাই। শুনেন, কালো কাজটা একবার চোখে লাগিয়ে দেখো তো মেঘের কি অবস্থা। শশাঙ্ক এসে বললেন, দাদুর চোট লাগেনি তো? চঞ্চল কুমার মাথায় হাত বুলোতে বুলোতে এসে বললেন, ধন্যী মশাই আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ওহ। নরেশ ভিড় টেলে এসে বলল, আপনি এই ছায়াটায় দাঁড়ান একটু, আরেকটা শর্ট নিয়ে আপনার ব্যাপারটা করে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানের ছায়াটায় এসে দাঁড়ালেন। মেঘের সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু তাও কোটটা খুলে ফেললেন। আহ, কি আরাম! একটা গভীর আনন্দ আর আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনটাকে আচ্ছন্ন করে ফেলল। তার আজকের কাজ সত্যিই ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। গগন পাগরাশি আজ তাকে দেখলে সত্যি খুশি হতেন, কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক কি তা বুঝেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ আর পরিশ্রম, তার কদর কি এরা করতে পারবে? সে ক্ষমতা কি আছে এদের? এরা বোধ হয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস। টাকা? কত টাকা? 5, 10, 25? টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে 5টা টাকা আর কি। মিনিট 10 পরেই নরেশ পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না। সে কি, টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা? আচ্ছা, ভোলা মন্দ। বরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে, সাইলেন্স, সাইলেন্স। ও নরেশ, চলে এসো, ভিড় সামলাও। শেষ হলো সত্যজিৎ রায়ের পটলবাবুর ফিল্মস্টার গল্পটি। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।